সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকতে চায় আওয়ামী লীগের জোট শরিকেরা সরকারের যে কোনো ভুল ত্রুটিতে রাখতে চায় সরব অবস্থান। তারা মনে করছেন প্রধান বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি শক্ত ভূমিকা পালন করতে পারবে না। এছাড়া মন্ত্রিসভায় জায়গা না পাওয়ায় কোনো আক্ষেপ নেই বলেও জানাচ্ছেন 14 দল নেতারা। হয়নি, তার ফলে এরা একটা অস্বাভাবিকতার সৃষ্টি হলো আর কি। নির্বাচনের পূর্বে আমাদেরকে হয়তো একটা ধারণা দেওয়া হয়েছিল আমাদেরকে ক্যাবিনেটে নেওয়া হবে। গঠনের দিনই মন্ত্রিসভায় কেন জায়গা হয়নি এর ব্যাখ্যা চেয়েছে আওয়ামী লীগের জোট শরিক ওয়ার্কার্স পার্টি। আক্ষেপ ছিল সাম্যবাদী দলেরও, তবে এ বিষয়ে এখনো কোনো সাড়া দেয়নি ক্ষমতাসীন দল। এ প্রেক্ষাপটে ভোটে পর্যুদস্ত বিএনপি শিগগিরই কোনো শক্ত অবস্থানে আসতে পারবে না বলে মত 14 দল নেতাদের। তবে সরকারের স্বার্থেই সংসদের ভেতরে বাইরে সমালোচনার জায়গা চান তারা। এক্ষেত্রে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির ভূমিকা নিয়েও প্রশ্ন আছে তাদের। তাদের সমাজকে দেওয়ার কিছু নেই, তারা ব্যক্তি চিন্তা এত বিভূর থাকে, সরকারের জন্য কোনো চ্যালেঞ্জ ইমিডিয়েট সৃষ্টি করতে পারবে না। গাছেরটাও খাবো, গোড়ারটাও খাবো, এই বিরোধিতা দিয়ে দেশের বিরোধিতার কাজটি চলবে না। গভর্নমেন্ট উইল বি মোর ওয়াইজ কিভাবে বিরোধী শক্তিটাকে স্পেস দেবে টু বিল্ড আপ। তবে মন্ত্রিপরিষদে জায়গা না পাওয়া নিয়ে আওয়ামী লীগের সঙ্গে টানাপোড়েন নেই দাবি করে জোট শরিকেরা বলছেন সরকারের ভুল ত্রুটি নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। যেখানে যখন ন্যায্য কথা বলা দরকার সেখানে 14 দল বা আমার দল আমরা কখনোই পিছপা হব না। আগামী 5টা বছর সামরিক শাসন এবং সাম্প্রদায়িকতার যেসব চিহ্ন এবং জঞ্জালগুলো এখনো সমাজে রয়ে গেছে সেগুলো পরিষ্কার করার শেষ কাজটুকু আমাদের করতে হবে। আগামী কদিনের মধ্যেই 14 দল শরিকদের অবস্থান নিয়ে আওয়ামী লীগের সঙ্গে বৈঠক হবে বলেও জানিয়েছেন তারা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, এটি আওয়ামী লীগ বিরোধী একটি প্ল্যাটফর্ম। শুক্রবার দুপুরে নরসিংদী সার্কিট হাউসে এই কথা বলেন তিনি। শিল্পমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ বিরোধিতার কারণে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে যাবে। বহু দল চলে গেছে, ইতিহাসে নাম নাই, আর ওটা তো আমি রাজনৈতিক দল মনে করি না। এটাকে কখনো আওয়ামী লীগ বিরোধী একটা প্ল্যাটফর্ম। ফেনীর ছাগলনাইয়ে নিখোঁজের 6 দিন পর অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কালামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাধানগর ইউনিয়নের পশ্চিম মধুগ্রামে বাড়ির পাশের সেপটিক ট্যাঙ্ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য আবুল কাশেমের স্ত্রী রেখা আক্তার এবং ছেলে হাসানকে থানায় নেওয়া হয়েছে। পুলিশ জানায় 4 জানুয়ারি মাগরিবের নামাজের পর থেকে আবুল কালাম নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার ঘরের পাশের সেপটিক ট্যাঙ্ক থেকে দুর্গন্ধ ছড়ালে সেপটিক ট্যাঙ্কের ঢাকনা খুলে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে গিয়ে খবর দেয়। পুলিশ গিয়ে ট্যাঙ্কের ভেতরে থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা। ফেনীর রামপুরে 4 তরুণীকে আটকে রেখে ধর্ষণের ঘটনায় আরও একজনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। তবে মূল হোতা কাউসার বিন কাশিমকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে রামপুর থেকে মোহাম্মদ ছোটনকে আটক করা হয়। এর আগে ওমায়ের ও আরমানকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাদের 3 দিন করে রিমান্ড দেয় আদালত। তরুণীদের অভিযোগ, তাদের বিয়ের প্রলোভন দেখিয়ে রামপুরের বাড়িতে এনে কয়েক মাস ধরে ধর্ষণ ও নির্যাতন চালায় কাউসার ও তার সহযোগীরা। সোমবার তাদের উদ্ধার করে পুলিশ। ওই দিনই কাউসার ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন এক তরুণী। পরদিন আদালতে জবানবন্দি দেন তরুণীরা। আমার বলে কথা বলতে বলে যে বাসায় মা আছে, বোন আছে, চলো কিছুদিন পরে তোমার সাথে বিয়ে হবে। সে অনেক কিছু পরে আমি বলি আচ্ছা ঠিক আছে চলো যাই। তারপরে যখন থেকে আমাকে আটকায় ফেলে। মেয়েদেরকে বিভিন্ন সময় এই বাসায় নিয়ে আসে, এনে তাদেরকে জোর করে ভয়ভীতি প্রদর্শন, শারীরিক নির্যাতন করে প্রতিজ্ঞাবিধি দিতে বাধ্য করে। ইভেন কি সে নিজেও এই সুযোগটা নেয়। এ নিয়ে আরও জানাতে ফেনী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হক শামীম। শামীম, মূল হোতা কাউসার বিন কাশেমের বিষয়ে পুলিশ কি বলছে, আর সবশেষ যাকে আটক করা হয়েছে তার বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে, তাকে কোথায় রাখা হয়েছে? আপনি যেমনটা বলেছিলেন, এখানে গত সোমবার যে 4 মামলাটি হয়েছে এবং মামলার যে মূল হোতা কাউসার বিন কাশেমকে পুলিশ গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। পুলিশের একাধিক টিম
এবং গোয়েন্দা সংস্থার টিমও তাকে আটক করার জন্য একাধিক স্থানে অভিযান চালাচ্ছে। গতকাল যাকে অ্যারেস্ট করেছে তার থেকে কথা আদায় করার জন্য চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যে সে অনেক তথ্য দিয়েছে বলেও পুলিশ আমাদেরকে জানিয়েছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ। আমি সকালবেলা গিয়েছিলাম যেই বাড়ি থেকে আসলে এই কিশোরীদেরকে উদ্ধার করা হয়েছিল সেই বাড়িটিতে। আসলে সেই বাড়িতে একটা ভূতের বাড়ির মতো অবস্থা, এখানে আসলে মানুষ তাকে বাইরে থেকে কেউ জানবে না। গ্রিলের ভিতরে বস্তা দিয়ে আটকায় দেওয়া হয়েছিল। এই বাড়ি থেকে কোনো মানুষ থাকে বা এই বাড়ি থেকে ভিতরে অসামাজিক কোনো কার্যকলাপ হচ্ছে বা নারীদেরকে নির্যাতন করা হচ্ছে, এটি আসলে বোঝার কোনো উপায় নেই। আমি সর্বশেষ কথা বলেছিলাম ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সাথে। তিনি বলেছেন যে মূল হোতাকে ধরার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, যেভাবেও তারা ধরবে। ইতিমধ্যে যেই 4 তরুণীকে উদ্ধার করা হয়েছে তাদের শারীরিক পরীক্ষা করা হয়েছে এবং তাদের 4 জনের বাড়ি ফেনীর বাইরে, 2 জনের বাড়ি ভোলাতে, 1 জনের বাড়ি ঢাকাতে এবং 1 জনের বাড়ি নরসিংদীতে। এখন পর্যন্ত এই একটি মানে চাঞ্চল্যকর ঘটনায় পরিণত হয়েছে পুরো ফেনী জেলায়। যতক্ষণ পর্যন্ত মূল হোতা কাশেম না ধরা পড়ছে ততক্ষণ পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে আমাদেরকে নিশ্চিত করেছে। ফেনী থেকে 4 তরুণী ধর্ষণের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূ ধর্ষণে জড়িত আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লার দাউদকান্দি থেকে সকালে হিঞ্জু মাঝি নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত এই মামলায় গ্রেপ্তার করা হলো 11 জন। এদিকে বৃহস্পতিবার গ্রেপ্তার আসামিদের মধ্যে আরও 2 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ নিয়ে আসামিদের 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন। মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক জাকির হোসেন জানান, মামলার 7 আসামিকে সোমবার থেকে 5 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি পুলিশ। চতুর্থ দিনে মোহাম্মদ স্বপন এবং ইব্রাহিম খলিল বেচুকে আদালতে হাজির করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। নোয়াখালীর জ্যেষ্ঠ বিচারক হাকিম নবনীতা গুহ তাদের জবানবন্দি রেকর্ড করেন। গাজীপুরে বিভিন্ন স্থান থেকে আন্তজেলা ডাকাত দলের মূল হোতা সহ 6 সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির বিপুল স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। দুপুরে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার রাতে গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। চক্রটি রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল। এদিকে নারায়ণগঞ্জ থেকে স্ত্রী হত্যার মূল আসামি শাহজাহান মিয়া সহ 2 সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব। 3 জানুয়ারি গাজীপুরের ভাওরাইতে পারিবারিক কলহের জেরে স্ত্রী আফরোজা বেগমকে হত্যায় অভিযুক্ত শাহজাহান মিয়া। গত 30 তারিখে আফরোজা বেগম ভোট দেওয়ার উদ্দেশ্যে ঘর থেকে যায় এবং সে তার আত্মীয়র বাসে গিয়েছিল। 2 দিন পর সে যখন ফিরে আসে, শাহজাহান মিয়া তার উপর নির্যাতন চালায় এবং বলে সে কোথায় গিয়েছিল। একটা পর্যায়ে 3 তারিখ সকাল 9টার সময় তার মেয়েকে, তাদের একটা কন্যা সন্তান রয়েছে 6 বছরের, তার মেয়েকে পাশের ঘরে পাঠিয়ে দিয়ে সে গলা টিপে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে। আগামী 7 দিনের মধ্যে মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রায় 4 লেন প্রশস্তকরণ কাজ এবং ফ্লাইওভার নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে এসে এই নির্দেশনা দেন তিনি। কাদের বলেন, সরকারের অগ্রাধিকার হচ্ছে সড়ক এবং পরিবহনে শৃঙ্খলা ফেরানো। সেজন্য সড়ক এবং জনপথ অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে 7 দিনের নোটিশে যেসব মহাসড়ক অবৈধ দখলে আছে সেসব রাস্তা দখলমুক্ত করতে হবে। তিনি বলেন, এই কাজ করতে গিয়ে নানা রাজনৈতিক চাপ আসে, তাই কাজ করা যায় না। এ সময় ঐক্যফ্রন্টের সংলাপের দাবিকে হাস্যকর মন্তব্য করে সড়কমন্ত্রী বলেন, এই নির্বাচনকে যদি তারা মনে করেন সঠিক নয়, এটা তারা বলতেই পারে। আমরা বলবো, জনগণ নির্বাচনে ভোট দিয়েছে, আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে বিজয়ী করেছে। এই নির্বাচন নিয়ে সারা পৃথিবীর কোথাও কোনো প্রশ্ন নেই বলে জানান ওবায়দুল কাদের। সাত দিনের নোটিশ দিয়ে সড়ক, মহাসড়ক অবৈধ দখলে আছে যেসব রাস্তা, তো অবৈধ দখল মুক্ত করতে হবে। সিলেট নগরী বিভিন্ন ছড়া ও খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। নগরীর খাল বা ছড়ার উপর কোনো অবৈধ স্থাপনা রাখা যাবে না বলে ঘোষণা দিয়েছেন সিটি মেয়র। সিলেট নগরী জুড়ে রয়েছে 9টি ছড়া ও খাল। বিভিন্ন জায়গায় এসব খাল দখল করে নির্মাণ করা হয়েছে বিভিন্ন স্থাপনা।
এতে বাধাগ্রস্ত হচ্ছে এসব জলাশয়ের প্রবাহ। বর্ষায় অল্প বৃষ্টিতেই দেখা দেয় জলাবদ্ধতা। এছাড়া বছর জুড়েই নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। বারবার নোটিশ দেওয়ার পরও সরেনি খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা। তাই এবার উচ্ছেদ অভিযানে সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর উপশহরে জেসমিন গার্ডেনের নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দেন। একই সঙ্গে কালীবাড়ি এলাকায় আদম শাহ মসজিদ মার্কেটটিও উচ্ছেদ করা হয়। এখানে যে ছড়াটা আছে, তো এই ছড়ার ইভেন কি রিটেইনিং ওয়ালের উপরে সরাসরি বিল্ডিং করে ওরা অবৈধভাবে বিল্ডিং করে ব্যবসা চালাচ্ছিল। তো এইটা বারবার নোটিশ দেওয়ার পরেও তারা সময় নেওয়ার পরেও তারা এটা সরায়নি। তো আজকে এই জন্য এটা উচ্ছেদ করা হচ্ছে আর কি। সিটি মেয়র বলছেন, নগরীর খাল, ছড়া এবং খাস জমির উপর অবৈধভাবে নির্মিত কোনো স্থাপনাই আর থাকবে না। আইনগতভাবে ছড়ার কোনো গতি পরিবর্তন করার ক্ষমতা আমাদের কারো নাই, এটা একমাত্র সরকারের আছে। কোনো ছড়ার উপর, কোনো খালের উপর জগদীশ না আমি আরিফুল হকের যদি কেউ থাকে সেটাও 1 ইঞ্চি থাকবে না। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর। তারা বলছেন, এসব স্থাপনার কারণে গুটি কয়েক মানুষ লাভবান হলেও ভোগান্তি বাড়ে সবার। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে নেই ফুট ওভার ব্রিজ কিংবা জেব্রা ক্রসিং। ফলে রাস্তা পার হতে গিয়ে প্রতিদিনই বিড়ম্বনা, এমনকি দুর্ঘটনায় পড়ছেন পথচারীরা। ব্যস্ত সড়কে গাড়ির পাশাপাশি পথচারীদের রাস্তা পারাপারের সুবিধা দিতে গিয়ে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। সমস্যা সমাধানে মেয়রের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো মেলেনি সমাধান। রাজশাহীর সাহেববাজার এলাকার 0 পয়েন্ট শহরের অন্যতম ব্যস্ত এ সড়কের দুপাশ হকারদের দখলে থাকায় পথচারীদের হাঁটতে হয় প্রধান সড়ক দিয়ে। এমন চিত্র নগরীর লক্ষ্মীপুর, তালাইমারি, আমচত্বর সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও। এছাড়াও সড়কে জেব্রা ক্রসিং না থাকায় রাস্তা পারাপারে রয়েছে ঝুঁকি, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ফুটওভার ব্রিজ আমি মনে করি অবশ্যই দরকার। বিশেষ কিছু জায়গা আছে যেখানে আসলে প্রচণ্ড রকম যানজট হয়। রাজশাহী কলেজ যারা শিক্ষার্থী পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন এবং বরাবর তাদের একটা দাবি ছিল যে এখানে একটা ফুটওভার ব্রিজ হোক। যদি ভবিষ্যতের কথা চিন্তা করি, কাছাকাছি সময় এখানে প্রচুর ফুটওভার ব্রিজ অবশ্যই প্রয়োজন আছে এখানে। আর ফুটপাথগুলি ক্লিন করা আর ট্রাফিক ব্যবস্থাপনার এখানে অনেক ব্যবস্থাপনা আমরা হাতে নিয়েছি ইতিমধ্যেই। শহরের আরডিএ মার্কেটের সামনে একটি ফুটওভার ব্রিজ থাকলেও গত 15 বছরে হয়নি সংস্কার। স্টিলের প্লেট দিয়ে তৈরি ব্রিজটির পাটাতনের বেশিরভাগ অংশে মরিচা ধরে দেখা দিয়েছে ছোট বড় ফুটো। ওভারব্রিজের অবস্থাটা সত্যিই খুবই খারাপ। এই যে দেখেন এই জায়গাগুলো কিরকম হয়ে আছে। ওভারব্রিজের একটা অংশ ভাঙা, এটা সংস্কার করা খুবই জরুরি। নগরবাসীর দুর্ভোগ দূর করতে শিগগিরই আরও কয়েকটি ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। দৃষ্টিনন্দন এবং একই সঙ্গে 2-1টা আমরা স্কেলেটর, যেটা যান্ত্রিক সিঁড়ি থাকবে, সেইভাবেও আমরা 2-1টা চালু করতে চাই। আগামী সরকার গঠিত হবার কিছুদিন পরেই হয়তো এই কাজটি আমরা শুরু করতে পারব। সিটি মেয়রের উদ্যোগে ফুটওভার ব্রিজ নির্মাণ হলে জনদুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার হারও কমে আসবে বলে আশা করছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন প্রান্তের বালু এবং পাথর বোঝাই অন্তত 600 নৌযান আটকা পড়েছে সুনামগঞ্জের বৌলাই নদীতে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, নৌযানগুলো কতদিন ধরে আটকা আছে এবং একই সাথে বলেন যে বৌলাই নদীতে এই সমস্যা কেন সৃষ্টি হয়েছে? দেখুন, আপনি সুনামগঞ্জের যে তাহিরপুর উপজেলা রয়েছে, তাহিরপুর উপজেলা দেশের একটা সর্ববৃহৎ বালিমহল ফাজিলপুর বালিমহল। এই ফাজিলপুর বালিমহল থেকে দেশের বিভিন্ন প্রান্তে যে বলগেট দিয়ে যে বালি নিয়ে যাওয়া হচ্ছে, তো এর মধ্যে মূল সুরমা নদীতে যাওয়ার পথে বৌলাই নদী পড়ে। সেই বৌলাই নদী প্রায় আজকে এক থেকে 1.5 মাস যাবৎ এই নৌকাগুলা নাব্যতা সংকটের জন্য আটকা পড়ে আছে বলে আমাদেরকে জানিয়েছেন যে এখানে যে নৌ শ্রমিক
শ্রমিকরা রয়েছে, ব্যবসায়ীরা রয়েছে, তারা আমাকে জানিয়েছেন। আমি আজকে সারাদিনই তাদের সাথে কাজ করেছি, তাদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীদের সাথে, নৌকা শ্রমিকদের সাথে কথা বলেছি। তো এই বৌলাই নদী আসলে নাব্যতা সংকট দেখা দিয়েছে, যার ফলে যে সুরমা নদীর যে মূল মুখ প্রবেশপথ রয়েছে সেই প্রবেশপথটায় এখন একেবারে শুকিয়ে যাওয়ার মতো অবস্থা, যার ফলে যে বালি ভর্তি যে নৌকাগুলো সেই নৌকাগুলো আসলে সুরমা নদীতে প্রবেশ করতে পারছে না, যার ফলে এই তীব্র যানজট দেখা দিয়েছে। 6 থেকে 700 বড় বড় নৌকা, যাকে বলগেট বলা হয়, সেই বলগেটগুলো আটকা পড়ে আছে, যার ফলে কিন্তু এখানে যে শ্রমিকগুলো রয়েছে এই 6 থেকে 700 বলগেটের শ্রমিক কিন্তু প্রায় 2 থেকে 3 হাজার শ্রমিকরা রয়েছে, তারা কিন্তু মানবেতর জীবনযাপন করছেন। তারা 1 থেকে 1.5 মাস যাবৎ যদি এখানে থাকার অবস্থা, আসলে তাদের পরিবার পরিজন নিয়ে একটা সমস্যা রয়েছে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের নৌযান জ্যামের সর্বশেষ খবরাখবর। শীত এলেই দেশের হাওর বাওর বিল ভরে যায় পরিযায়ী পাখিতে। খাবারের খোঁজে হাজার মাইল পেরিয়ে আসা সরালি, খয়রা, চকাচকি আর বুনো ও বালিহাসে দেখা মেলে হাকালুকি, টাঙ্গুয়ার হাওর, আড়িয়াল বা বাইকাবিল সহ দেশের প্রায় সব জলাধারে। বিশেষজ্ঞরা বলছেন শীতে এদেশে আসে অন্তত 170 প্রজাতির পাখি। ছোট্ট হাঁসের মতো দেখতে এই পাখিটির নাম সরালি। নীলফামারীর নীল সাগরের স্বচ্ছ পানিতে দেখা মেলে বুনো ও বালিহাঁস, খয়রা, চকাচকি, কার্লিও, ছোট সারসসহ প্রায় 30 প্রজাতির পরিযায়ী পাখি। চোখে পড়বে স্থানীয় শামুক খোলেরও। অপরূপ এই ডানা ঝাপটানির দৃশ্য দেখতে এদের মতোই দূর দূরান্ত থেকে ছুটে আসেন পাখি প্রেমীরা। গতবারের তুলনায় এবার পাখি অনেক এসেছে এবং এখানে যারা দায়িত্বে আছে তারা অনেক ভালো কাজ করেছে এবং অযথা কেউ পাখিকে উত্ত্যক্ত করে না। পাখিগুলা যেন এখানে নিরাপদে থাকতে পারে এইটাই আমরা চাই। শহর থেকে 14 কিলোমিটার দূরে গোরগ্রাম ইউনিয়নের ধোপাডাঙ্গার বিন্না দিঘি আজকের এই নীল সাগর। আমাদের দেশে যে অতিথি পাখিগুলি আসে এগুলি নির্বিঘ্নে বিচরণ করে যাতে আবার তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে ফিরে যেতে পারে, এজন্য আমরা সব দিকে আমরা নজর রাখছি। যশোরের শাসার পদ্মবিলও পরিযায়ী পাখির অভয়াশ্রম। সকালে খাবারের সন্ধানে জলাভূমি খুঁজে বেড়ায় এরা। কলতানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিদেশের বিভিন্ন নিত্য নতুন পাখি আসে, আমাদেরও ভালো লাগে, যারা দেখে তাদেরও ভালো লাগে, মানুষ অনেক আনন্দ পায় এই জায়গায় এসে। তবে নিষেধাজ্ঞা থাকার পরও কোথাও কোথাও শিকারীদের কবলে পড়ে এসব পরিযায়ী পাখি। কিছু অসাধারণ পাখি শিকারী এই পাখির অভয়াশ্রমগুলো তাদের ইয়ারগান এবং তাদের তৈরি ভাত পাতা যন্ত্র দিয়ে মেরে ফেলছে, যা পরিবেশের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনবে। নীলফামারী যশোরের পাশাপাশি হাকালুকি হাওর, বাইক্কার বিল, টাঙ্গুয়ার হাওর, আড়িয়াল বিল আর ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব জেলার জলাধারেই শীতে দেখা মেলে পরিযায়ী পাখির। এ সময় খাবারের সন্ধানে কোনো কোনো পাখি পাড়ি দেয় হাজার মাইলের পথ। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শীতের পাখি ও পাখি মেলা নিয়ে আরো জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, পাখি মেলায় কি কি ধরনের আয়োজন রয়েছে আর দর্শনার্থীদের সমাগম আপনি কেমন দেখছেন? দেখুন, পাখি মেলায় সকাল 7:30 থেকে আয়োজন ছিল শিশু কিশোরদের জন্য পাখির প্রদর্শনী, পাখির ছবি আলোকচিত্র প্রদর্শনী এবং পাশাপাশি চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পাখি দেখার প্রতিযোগিতা ছিল। তো এই আয়োজনগুলো সকাল 7:30 থেকে শুরু করে সকাল 11:30 পর্যন্ত চলে। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় পাখি মেলার 19তম পাখি মেলা উদ্বোধন করেন। উদ্বোধন শেষেই যারা পাখি প্রেমিক রয়েছেন এবং পাখি পর্যবেক্ষক যারা রয়েছেন তারা কিন্তু ক্যাম্পাসে এখন ঘুরছেন এবং ক্যাম্পাসের যে 5টি লেক রয়েছে সেই লেকে পাখি দেখছে। তবে এবছর কিন্তু পাখির সংখ্যা ক্যাম্পাসে অনেকখানি কম। আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং পাশাপাশি প্রাণীবিদ্যা বিভাগের যারা গবেষক রয়েছেন তারা বলেছেন যে এবছর অক্টোবর নভেম্বরের দিকে পাখি আসলে পরেও ডিসেম্বরের পর থেকেই পাখি পর্যবেক্ষক এবং পাশাপাশি বহিরাগতদের চাপ অনেক বেড়ে গেছে, যার কারণে লেকগুলোতে গত কয়েক বছরের তুলনায় এবছরে পাখি কম। আমি এখন রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের WRC অর্থাৎ বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র। এই কেন্দ্রের যে লেকটি সেই লেকে এখন পাখির যদি অবস্থান আপনাকে দেখায় আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে এখন প্রায় 2টা-2:30 বাজছে। তো এই সময়ের ভিতরে পাখিগুলো
পুরোপুরি পানির জলাধারের ভিতরে বসে এখন নিজেদেরকে বেশ শান্তভাবে নিজেদের অবস্থান নিয়ে আছেন। কিছুক্ষণ পর এখান থেকে সরে গিয়ে আশপাশে যে বিলগুলো রয়েছে সেই বিলগুলোতে তারা ঘুরবেন এবং সেখান থেকে ঘুরে বিকেল নাগাদ বা সন্ধ্যা নাগাদ তারা আবার এই এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় চলে আসবেন। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে যারা দর্শনার্থী আছেন তাদের জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। পাখি যারা দেখতে আসবেন পাখিকে কোনোভাবে যেন বিরক্ত না করেন, উচ্চ স্বরে যেন কোনো প্রকারের আওয়াজ বা শব্দ দূষণ যেন না করা হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাখি মেলার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। অবশেষে গ্যালারিমুখী হয়েছেন সমর্থকেরা। ঢাকা ডায়নামার্স রংপুর রাইডার্সের ম্যাচ উপভোগ করতে দর্শকদের উপচে পড়া ভিড়। ক্রিকেট প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। বিশৃঙ্খলা রোধে বিপিএল কমিটিকে নিতে হয়েছে পদক্ষেপ, তবে গ্যালারিমুখী দর্শক স্বস্তি দিচ্ছে বিসিবি কমিটিকে। খেলা শুরুর বাকি তখনও 3 ঘন্টা, তিল ধারণের ঠাঁই নেই। গ্যালারিতে ঢুকতে দর্শকের অপেক্ষা, টিকিট কাউন্টারে হাজারো মানুষের ভিড়। বড় 2 দল নিয়ে স্লোগান। ম্যাচ শেষে অধিনায়ক, কোচ, কর্তাদের আহ্বানে স্টেডিয়ামে দর্শকের ভিড়। টিকিট না পেয়ে উত্তেজিত বাঁধাধরা সমর্থকেরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশের হস্তক্ষেপ। আজকের খেলার পুরো টিকিট সোল্ড আউট। তো আজকের খেলায় আসলে কোনো টিকিট নেই। আর জানেন আজকে যেহেতু ছুটির দিন, স্বাভাবিকভাবে দর্শকদের চাহিদাটাও বেশি। বাট আমাদের আজকে টিকিট প্রায় সকাল 11টার মধ্যে সব বিক্রি শেষ হয়ে গেছে। ছুটির দিন ছাড়া যে অন্যান্য দিনগুলিতে খেলা, ওগুলির দিনগুলিতে হয়তো দর্শকরা আসলে টিকিট পাবে। সকাল থেকে একেবারে এই জায়গায় এসে দাঁড়া হয়েছে, সিরিয়াল দিয়ে টিকিট পাচ্ছে না, টিকিট ছাড়তেছে না ওই জায়গা থেকে। ঠিক আছে, টিকিট লাগে গেছে বলে। 8টা ম্যাচ আমরা খেলা দেখছি, খেলা দেখে আমরা খবরে শুনছি যে মাঠে কোনো লোক নাই। আজকে আমরা বন্ধের দিন আসছি খেলা দেখতে, কিন্তু এখন আইসে আমরা টিকিট পাইতাছি না। দর্শকের ভিড় হট্টগোল সামাল দিতে দিশেহারা বিপিএল কমিটি। তবে দর্শকের এমন আগ্রহ স্বস্তি দিচ্ছে। গেল কয়েকদিনের আক্ষেপ ঘুচেছে। ছুটির দিন ছাড়াও এমন উন্মাদনা প্রত্যাশা থাকছে। আগের দিনে বিক্রি হয়ে গেছে টিকিট, তাই তো লাইনে দাঁড়ানোর পরেও টিকিট না পেয়ে আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে বেশিরভাগ সমর্থকদের। দর্শক মাঠের প্রাণ, আর সেই প্রাণটাই খুঁজে পাচ্ছিলেন না তারকা ক্রিকেটাররা। অবশেষে দর্শক ফিরেছেন মাঠে। এখন বাকি কাজ দর্শকদের এন্টারটেইন করা, সেটা করতে হবে দেশি বিদেশি তারকাদের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ দুপুরের আয়োজন এ পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর।